হ্যালো বন্ধুরা, আমি রাহুল এডিট পড়া করে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। তো আগে কারণগুলো নিয়ে আলোচনা করে নেবো, ঠিক আছে? তারপরে ধ্বনি পরিবর্তনের রীতিগুলো, ধারাগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে প্রথম হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ। আচ্ছা, এটা কিন্তু তোমাদের ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায়, আর ক্লাস 8-এর দ্বিতীয় অধ্যায়, আর হচ্ছে ক্লাস 9-এর প্রথম অধ্যায় রয়েছে এই অধ্যায়টা, বাংলা ব্যাকরণ, ঠিক আছে? তো ধ্বনিটা কি? ধ্বনি হচ্ছে আমাদের মুখের যে আওয়াজ, সেটাকে বলা হচ্ছে ধ্বনি। এই যে ধরো আমি লিখলাম ক, এটা কিন্তু যেহেতু লিখলাম বলে এটা হয়ে গেল বর্ণ। আর যদি আমি এটা মুখে যে উচ্চারণ করে বলছি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে ধ্বনি। ধ্বনি মানে আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ আমরা বের করছি, এটাই কিন্তু সম্পূর্ণটা ধ্বনি। যাই হোক, এই ধ্বনি কি করে পরিবর্তন হয় তার কিছু কিছু কারণ আমি এখানে লিখেছি। একটুখানি এই কারণগুলো নিয়ে বর্ণনা দেবো আর কি। তো ভৌগোলিক অবস্থানজনিত কারণ। ভৌগোলিক অবস্থান মানে কি? ধরো ম্যাপে, আমাদের ভারতবর্ষের ম্যাপে বা টোটাল পৃথিবীর ম্যাপে কে কোথায় অবস্থিত, সেই অবস্থান অনুযায়ী কিন্তু ভাষার অনেকটা বৈচিত্র্য সৃষ্টি হয়, ঠিক আছে? মানে কি? ধরো পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলের মানুষগুলো দেখবে কিছুটা বেটে হয়, বা যেগুলো ঠান্ডা প্রবণ অঞ্চলের মানুষ কিছুটা ফর্সা হয়। তো সেরকমভাবে কিন্তু তাদের ভাষার উপরেও কিন্তু কিছুটা প্রভাব পড়ে। যেমন কি জার্মান বা এই সাইডের যে ভাষাগুলো, এগুলো সাধারণত কর্কশ হয়। আবার সাধারণত ফ্রান্স বা রাশিয়া এইসব সাইডের ভাষাগুলো কিন্তু আবার কিছুটা একটু মধুর হয়, ঠিক আছে? তো ভৌগোলিক অঞ্চল ভেদে কিন্তু ভাষার পার্থক্য হয়। তো পরবর্তী পয়েন্ট আছে সামাজিক অবস্থান। মানে একই সোসাইটিতে বসবাসকালীন, ধরো কেউ বড় লোক, তারা উঁচু বাড়িতে থাকছে, অনেক বড় লোকদের মাঝখানে থাকছে, তাদের মুখের ভাষা একরকম। আবার যারা বস্তিতে থাকছে বা যারা নিচু পরিবেশে, নিম্ন পরিবেশে বসবাস করছে, তাদের মুখের ভাষাটা কিন্তু মার্জিত ভাষা না। তাদের শব্দটাকে বলা হয় ইতর শব্দ, ইতর ভাষা, ঠিক আছে? যাই হোক, যেমন আমরা এখন বলছি যে বলছি, করছি, খাচ্ছি, ঠিক আছে? ওরা পাশে তোমরা দেখবে, তোমরা নিজেরাই খেয়াল করে দেখবে, ওরা বলতে করতিস, হ্যাঁ, এরকম টাইপের ব্যাপার। তো এই কিন্তু সামাজিক অবস্থানজনিত, একই জায়গায় থাকলেও সামাজিক অবস্থানজনিত কারণে ভাষার পার্থক্য হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে ভিন্ন ভাষার প্রভাব। দেখো, আমাদের বাংলা ভাষা কিন্তু বিভিন্ন ভাষার মিশ্রণ, ঠিক আছে? এটা তোমরা আগেও জানো, বলেছি আমি, তদ্ভব তৎসম শব্দ, এছাড়াও অনেক বিদেশি শব্দ। কীভাবে? কারণ আমাদের দেশে বাণিজ্য করতে এসে অনেক অনেক ভাষা কিন্তু আমাদের দেশে ঢুকে গেছিলো, ঠিক আছে? তো সেই থেকে কিন্তু আমাদের ভাষার সঙ্গে সেই ভাষার কম্পেয়ার করে একটা মিডিল ভাষা বা তাদের ভাষা আমাদের ভাষায় নিয়ে নতুন একটা ভাষার কিন্তু উদ্ভব হয়েছে বা জন্ম হয়েছে, বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান পেয়েছে। তো ভিন্ন ভাষার প্রভাব কিন্তু আমাদের ভাষার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এবার হচ্ছে শারীরিক কারণ। তো শারীরিক কিছু কিছু কারণ, শরীরের কিছু কিছু কারণের জন্য কিন্তু ভাষার পার্থক্য হয়ে থাকে। যেমন ধরো 1 নম্বর, বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্র মানে কি? আমাদের মুখের ভেতরে মুখবিবর থেকে, গলা থেকে শুরু করে টোটাল ফুসফুস থেকে শুরু করে, যেখান থেকে আওয়াজটা বেরোয়, ফুসফুস থেকে শুরু করে স্বরতন্ত্রী থেকে শুরু করে তোমার মুখবিবর, গলবিল, ঠিক আছে, দন্ত, নাসিকা, জিহ্বা, দাঁত, এই সবই কিন্তু তোমাদের ভাষা বলার ক্ষেত্রে কাজে আসে। তাই জন্যে তো এইগুলোর যদি কোনো ত্রুটি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের উচ্চারণ কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরো বোবারা কথা বলতে পারে না, কিন্তু স্বরতন্ত্রী নেই, তাই কথা বলতে পারে না, ঠিক আছে? তো জীব না থাকলেও কিন্তু দেখবে জীবের সাহায্যে যেই সব শব্দগুলো উচ্চারণ করতে পারো, হ্যাঁ, জীব না থাকলে কিন্তু সেসব শব্দগুলো তোমরা উচ্চারণ করতে পারবে না, ঠিক আছে? যেমন নটা তোমরা নাক চেপে বলার চেষ্টা করবে, কোনো দিন বলতে পারবে না, ঠিক আছে? নটা হয়ে যাবে। তো এই শ্বাসবায়ুর যে নির্গমন, সেই নির্গমন অনুযায়ী কিন্তু আমাদের শব্দগুলো বিভিন্নভাবে উচ্চারণ হয়, ঠিক আছে? তো বাকযন্ত্র ত্রুটি থাকলে কিন্তু ভাষার পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, শ্রবণযন্ত্রের ত্রুটি মানে কি? আমাদের ধরো কানে অনেকে ঠিকঠাক শুনতে পায় না, ভুল শোনে। তো সেই শ্রবণযন্ত্রের ত্রুটি হলেও কিন্তু ভাষার অনেক সময় কিন্তু সে মনে করে যে এটা বলছে, এটা এইরকমভাবে বলছে, ঠিক আছে? কিন্তু শুনছে সেটা ভুল, শিখলেও ভুল, সেটা পরবর্তীকালে বলবে সেটাও ভুল। এইভাবে কিন্তু একটা ভাষার স্থান পেয়ে গেল, অন্য ভাষার জায়গা নিয়ে নিল। তো শ্রবণের পরে আসলো অনুকরণ। অনুকরণ মানে কি? ধরো ইংরেজি ভাষা থেকে আমরা কিছুটা ট্রান্সলেশন করছি, ঠিক আছে? তো দেখবে ট্রান্সলেশন করতে গিয়ে সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ট্রান্সলেশন করা যায় না, ঠিক আছে? যেমন যার, যার বর্গে জয়াকার বা যার, এটা কিন্তু ইংরাজি স্পেলিং অনুযায়ী হবে কিন্তু
ZAR, ঠিক আছে। ওটা আবার কিন্তু লিখতে গেলে ওটা খণ্ডত্ব আসে দন্তস্বয়াকার র, সার, ঠিক আছে। তো এরকম বিভিন্নভাবে কিন্তু ট্রান্সলেশন করতে গিয়েও কিন্তু অনুকরণের মাধ্যমে কিন্তু ভাষার পরিবর্তন ঘটে। আচ্ছা, এবার আসছে আরামপ্রিয়তা। মানে সাধারণত বাঙালি জাতি মানে আরামপ্রিয় জাতি, সবাই জানো ভালো করে। তো শব্দের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই আরামপ্রিয়তাটা খুঁজি, যে কীভাবে সহজে আমরা ভাষাটা বলতে পারবো, ঠিক আছে, বেশি কঠিন আমরা ভাবি না। তো সেই ক্ষেত্রে অনেক ভাষার পরিবর্তন ঘটে। আচ্ছা, উচ্চারণের দ্রুততা। অনেক সময় কী হয়, কিছু কিছু মানুষ দেখবে বিশাল স্পিডে কথা বলে, তো স্পিডে কথা বলতে গিয়ে কিন্তু ভাষার অনেকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে মানসিক কারণ। তো মানসিক কারণের মধ্যে আছে অমনোযোগিতা। মানে ধরো আমি মনোযোগ দিয়ে শুনছি না, যেটা বলছে সেটাই মনোযোগ দিয়ে শুনছি না, ঠিক আছে। শুনছি না বললে আমি সেটা ভুল হিসেবে গণ্য করে সেটা আমি ব্যবহার করছি পরবর্তীকালে, এইভাবে কিন্তু ভাষাটা বদলে গেল। তো এরপর আছে চিন্তার পার্থক্য। মানে একই রকম ভাষা সে একরকমভাবে বলতে চাইছে, আমি একরকমভাবে বলতে চাইছি, তার যে চিন্তা তার সঙ্গে আমার চিন্তাটা মিলছে না। তো এই চিন্তার পার্থক্যের জন্য কিন্তু ভাষার পার্থক্য সৃষ্টি হয়। আর কি, ভাব প্রবণতা। অনেক অনেক ক্ষেত্রে আবেগ, ভাব প্রবণতা এগুলো কিন্তু ভাষার উপরে প্রভাব ফেলে, ঠিক আছে। যেমন আইমাকে আমরা বলি আম্মা, ঠিক আছে। তো এরকম তোমার ভাব প্রবণতা কিন্তু ভাষার উপরে অনেকটা প্রভাব ফেলে। যাই হোক, এরপরে আসছি ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। এর পরবর্তীতে আছে ধ্বনি পরিবর্তনের ধারা অর্থাৎ রীতিগুলো। তো ধ্বনি পরিবর্তন হয় যে কারণগুলো সেগুলো আমি বললাম, তোমরা শুনেছো নিশ্চয়ই মন দিয়ে। যাই হোক, এইবার এর পরিবর্তনের কারণে কিছু কিছু ধ্বনির পরিবর্তন ঘটে, ঠিক আছে। সেই পরিবর্তনগুলোকে আবার আমরা কিছু কিছু ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। যেমন ধরো স্বরাগম, ঠিক আছে। স্বরাগম মানে স্বরবর্ণের আগমন, ঠিক আছে। তো স্বরাগমকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আদি, দুই হচ্ছে মধ্য, তিন হচ্ছে অন্ত। তো এই তিনটে স্বরগমে কিন্তু ভাগ করা হয়েছে। তো আদি স্বরগম হিসেবে আমরা বলতে পারি, ধরো স্পর্ধা। স্পর্ধাকে আমরা কি বলি? আস্পর্ধা বলি না, আমরা কিন্তু স্পর্ধা বলি না। কত বড় স্পর্ধা হয়েছে, কত বড় আস্পর্ধা, তো ঠিক আছে। তো এই স্পর্ধা থেকে হলো আস্পর্ধা। তো এটাকে কিভাবে আসলো? আটা কিন্তু দেখো, স্পর্ধা এর আগে কিন্তু এই আটা চলে এসছে, তাহলে এটা হচ্ছে আদি। আগম মানে আগমন ঘটেছে, আগম মানে আগমন ঘটেছে। আদি মানে শব্দের আদিতে আগমন ঘটেছে বলেই কিন্তু এর নাম আদি স্বরাগম, ঠিক আছে। তো এইবার হলো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের মধ্যে ধরো তোমার গ্রাম থেকে গ্রাম। দেখো, এটা তোমরা ভালো করে বুঝতে হলে শব্দটা ভাঙতে হবে, বর্ণ বিচ্ছুরণ করতে হবে। ধরো গ, র, আ আর ম, গ্রাম, ঠিক আছে। তো এটাকে দেখো, এখানে দেখো চারটে এক্সট্রা এসছে কোনটা? এটা এটা এসছে কোথায়? মধ্যে, তাই এটা মধ্য স্বরাগম। এটা যদি স্বরবর্ণ, ঠিক আছে, স্বরাগম। তো এইবার হচ্ছে অন্ত স্বরাগম। অন্ত স্বরাগমের থেকে ধরো বেঞ্চ থেকে বেঞ্চি, ঠিক আছে। দেখো এই বেঞ্চ লাস্টে কি আছে? এই হস্যিকারটা। হস্যিকার মানে হস্যই, হস্যইটা শেষে এসছে, বেঞ্চ ইটা শেষে এসছে না, শেষে এসছে মানে অন্ত স্বরাগম, ঠিক আছে। তো এই স্বরাগম, মধ্য স্বরাগমের কিন্তু এই যে মধ্য স্বরাগম, এর অপর নাম কিন্তু বিপ্রকর্ষ। এটা একটু মনে রাখো, শব্দের সম্পর্ক বৃদ্ধি করে, তাই
এর নাম কিন্তু বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ বৃদ্ধি পাতা। ঠিক আছে, যাই হোক, এই হলো আদি মধ্য অন্ত স্বরগম। আচ্ছা স্বরগম, আচ্ছা এবার স্বরগমের পরে আসবো ব্যঞ্জনাগম। তো সেম ভাবে ব্যঞ্জনাগমের কিন্তু তিনটে ভাগ, আদি, মধ্য আর অন্ত। ঠিক আছে, তো আদি আদি ব্যঞ্জনাগমের ব্যঞ্জনাগমের মধ্যে আছে ধরো আছে, তাকে বলা হয় রই আছে। ঠিক আছে, তো এই আছে এর আগে কিন্তু রটা চলে এসছে। ঠিক আছে, তো এটা কিন্তু আগে এসছে বলে আদি স্বরগম, আদি ব্যঞ্জনাগম, এটা ব্যঞ্জন বর্ণ র। ঠিক আছে, সেম ভাবে মধ্য মধ্য ব্যঞ্জনাগমের মধ্যে পড়ে বানর থেকে বান্দর। দেখো এটাকে ভাঙলে দেখো ব আ ন র আ, ব আ ন র আ, তাহলে মাঝখানে এসছে দ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মাঝখানে যেহেতু শব্দের মাঝখানে এসেছে বলে এর নাম কিন্তু মধ্য ব্যঞ্জনাগম, ব্যঞ্জন বর্ণ দ। ঠিক আছে, আর অন্ত অন্ত ব্যঞ্জনাগমের মধ্যে আছে তোমার, এটাকে সমাক্ষর লোপও বলা হয়, এটাকে বলা হয় সমাক্ষর লোপও বলা হয় কিন্তু। ঠিক আছে, উচ্চারণের সুবিধার জন্য একটা দা আমরা, ও সরি সরি এখানে একটু ভুল হয়ে গেল। ধরো সীমা, সীমা থেকে সীমানা, আসল কিন্তু উচ্চারণ, আসল কিন্তু বানানো সীমা, আমরা কিন্তু সুবিধার জন্য আমরা সীমানা নাটা কিন্তু অ্যাড করি, এটাও কিন্তু নটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো এই কিন্তু অন্ত ব্যঞ্জনাগম, যেহেতু এটা অন্তে যোগ হয়েছে। ঠিক আছে, তো এই গেল কিন্তু সবগুলো কিন্তু ধ্বনির আগম, এটাকে ধ্বন্যাগমও বলে। ঠিক আছে, এগুলো ধ্বনির আগমন ঘটলো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস, ব্যঞ্জনাগমের মধ্যে আর কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো এই ব্যঞ্জনাগমের মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি, যেমন অন্তস্তীয় শ্রুতি। অন্তস্থ শ্রুতি মানে ধরো দু এক, এটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে বলি দু এক। ঠিক আছে, এই যে একটা, এটা কিন্তু অন্তস্তীয় হয়ে গেল, যে অন্তস্থটা হয়ে গেল বলে কিন্তু এর নাম অন্তস্তীয় শ্রুতি। সেম ভাবে আছে বশ্রুতি। বশ্রুতির মধ্যে আছে ধরো শোয়া, শোয়াটাকে আমরা বলি শোভা। তো এই যে আটা কিন্তু আগে কিন্তু বয়টা চেঞ্জ হলো। ঠিক আছে, এই যে প্রবণতাটাকে এটাকে বলা হয় কিন্তু বশ্রুতি। ঠিক আছে, আর এটা হয় হশ্রুতি। হশ্রুতি, হশ্রুতির মধ্যে যেমন এটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, যেমন চোখে বাংলাদেশিরা বলে চোহে, চোহে দেখতে পাচ্ছিস না কিছু। ঠিক আছে, তো চোখে থেকে চোহে, তো এই কিন্তু অন্তস্তীয় ব আর হশ্রুতি, এই কিন্তু তোমার তিনটে ভাগ আছে। ঠিক আছে, এগুলো যেহেতু ব্যঞ্জনের আগমন ঘটলো, তাই জন্য কিন্তু এগুলো ব্যঞ্জনাগমের মধ্যেই রাখা হয়েছে। ধ্বনিলোপ, ধ্বনিলোপের মধ্যে আসছে সেমভাবে যেমন আগেরবার হলো, ফার্স্ট হচ্ছে স্বরগম হয়েছিল, এখানে কিন্তু হবে স্বরলোপ। স্বর মানে স্বরধ্বনি, এরও কিন্তু ভাগ আছে আদি, মধ্য আর অন্ত স্বরলোপ। ঠিক আছে, তো আদি আদি স্বরলোপগুলোর মধ্যে আছে ধরো
অলাবু, ধরো অলাবু, অলাউ থেকে লাউ, ঠিক আছে। তো এই যে অটা কিন্তু তোমার ইয়ে হয়ে গেল, লোপ হয়ে গেল, বাদ চলে গেল, ঠিক আছে। তো এটা কিন্তু আদি স্বরলোপ, যেহেতু প্রথমে ছিল, ঠিক আছে। অটা প্রথমে ছিল বলে লোপ হয়ে গেছে এখানে। আচ্ছা, এবার হচ্ছে মধ্য স্বরলোপ। ধরো জানালা, এটা আমরা কি বলি? জানলা। এই দেখো আকার মানে আটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু মধ্য স্বরলোপ। আর অন্ত স্বরলোপের মধ্যে হচ্ছে ধরো থালা, থালা থেকে থাল। এ দেখো যেটা ছিল সে আটা কিন্তু বাদ চলে গেল, এই আটা কিন্তু বাদ চলে গেল। তাহলে এটা কিন্তু স্বরলোপের তিনটে ভাগ, আদি মধ্য অন্ত, এই তিনটে স্বরলোপ লোপ কিন্তু বোঝা গেল, ঠিক আছে। এইবার সেম ভাবে আচ্ছা স্বরলোপের দেখো তোমাদের স্বরাগমে যেমন মধ্য স্বরাগমটাকে বলা হয়েছিল তোমার বিপ্রকর্ষ বা স্বরভক্তি, ঠিক আছে। এক্ষেত্রে বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় সম্প্রকর্ষ। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। মধ্য স্বরলোপটা, স্বরলোপের পরে এবার আসছি ব্যঞ্জন লোপ। তো ব্যঞ্জন লোপটার ক্ষেত্রে সেম ভাবে উচ্চারণের সুবিধার জন্য কিন্তু আমাদের কিছু কিছু ব্যঞ্জন বাদ দিয়ে উচ্চারণ করে থাকি, ঠিক আছে। তো তার মধ্যে মানে শব্দের প্রথমে আর মধ্যে আর শেষে, ঠিক আছে, এটা কিন্তু আমরা বাদ দিয়ে দেখি। যেমন আদির মধ্যে ধরো স্থির থেকে থির দ্বারাও, ঠিক আছে। তবে দন্তস্বরটা কিন্তু বাদ চলে গেল, এটা কিন্তু আদি স্বর, আদি ব্যঞ্জন লোপ, বাদ চলে গেল মানে লোপ হয়ে গেল, লুপ্ত হয়ে গেল, ঠিক আছে। মধ্যর মধ্যে আসছে তাহলে, আমরা কিন্তু তাহলেটা খুব কম বলি, আমরা তাড়াতাড়ি উচ্চারণের সুবিধার জন্য বলি তালে। তালে কি হবে, ঠিক আছে। তো তালে, তাহলেটা কিন্তু এ হয় তালে হয়ে গেল। সেম ভাবে বর দাদা, এটা হয় বরদা, এটা কিন্তু অন্ত ব্যঞ্জন লোপ, এই এই দাটা কিন্তু বাদ চলে গেল এখান থেকে। তো এটা কিন্তু সমাক্ষর লোপও বলে, ঠিক আছে, এটা কিন্তু সমাক্ষর লোপও বলে। তো এই মোটামুটি তোমার ধ্বনিলোপ এ হয়ে গেল, ঠিক আছে, ধ্বনিলোপ পর্যন্ত কমপ্লিট হলো। তো এবার আসছি ধ্বনির রূপান্তর। ধ্বনির রূপান্তর, এই ক্ষেত্রে ধ্বনিটা কিন্তু টোটালটাই পাল্টে যায়, ঠিক আছে। ধ্বনির রূপান্তরের মধ্যে প্রথমে আসছে অভিনীতি। সেম ভাবে শব্দের উচ্চারণের সুবিধার্থে কিন্তু হস্যইকার, হস্যকার, হ্যাঁ, এগুলো কিন্তু আগে চলে আসে, ঠিক আছে। অভিমানে আগে বা পূর্বে, তো আগে থাকে চলে আসে বলে এর নাম কিন্তু অপিনিহিতি। যেমন ধরো এর অনেকগুলি ভাগ আছে। হস্যইকারের অপিনিহিতি, যেমন রাতি থেকে রাইট, ঠিক আছে, এটা বাংলাদেশের ভাষা। তো হস্যইকারটা কিন্তু আগে চলে এসছে, রাতি, এটাকে যদি ভাঙা যায় দেখো, এই যে হস্যইকারটা তয়ের পরে ছিল, এটা কিন্তু হস্যইকারটা তয়ের আগে চলে এসছে, হ্যাঁ। তো এটা কিন্তু হস্যকারের অপিনীতি। সেম ভাবে দেখো হস্যকারের অপিনীতি হচ্ছে সাধু থেকে সাউদ, এটা কিন্তু হস্য উকারটা, এটাও ভাঙলে হবে। হস্য উকারটা ধয়ের পরে কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে ধয়ের অপোজিটে চলে এসছে, ঠিক আছে। তো এইগুলো হস্য উকারের। এবার দেখো জফলার অপিনীতি। জফলার অপিনীতি, জফলার অপিনীতি যেমন কাব্য, কাব্য, ঠিক আছে। এই জফলা রয়েছে, জফলার জন্য কিন্তু হস্যইটা পূর্বে চলে এসছে, তো জফলার অপিনীতি। আচ্ছা,
এবার হচ্ছে ক্ষীয়র অপিনিহিতি। ক্ষীয়র অপিনিহিতি যেমন যক্ষ, যক্ষটাকে জয়ক্ষ, ঠিক আছে। তো এই হচ্ছে ক্ষীয়র অপিনিহিতি। সেম ভাবে আসছে, ও এখানে চেঞ্জ হয়েছে যক্ষ, এতটা বর্গের জয়িং হয়। বর্গের জয়িং এর অপিনিহিতি ধরো যোগ্য, এটা হবে জৈক্য, ঠিক আছে। তো এই কিন্তু তোমার বর্গের জয়িং এর অপিনিহিতি। তো এই অপিনিহিতের পরবর্তী স্তর হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতির পরবর্তী স্তর হলো অভিশ্রুতি। অভিশ্রুতিটা কি হয় দেখো, পরবর্তী স্তর কেন বলা হচ্ছে আমি প্রথম উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রাতি, রাইত, রাত, ঠিক আছে, বা করিয়া, কইরা, করে। তো এই যে এই দুটো স্টেপ পর্যন্ত অপিনিহিতে দাঁড়িয়ে ছিল, এটা কিন্তু একটা স্টেপ বাড়লো। তো এটা কিন্তু অপিনিহিতটা এক্সটেনশন করা, ঠিক আছে। তো অভিশ্রুতিটা হচ্ছে অপিনিহিতির এক্সটেনশন, অভিশ্রুতি। তাহলে অভিশ্রুতির পরের পরের পর্যায়ে হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে পরবর্তী স্বরবর্গ হয় পূর্ববর্তী স্বরের পরিবর্তন, আর নেক্সট হচ্ছে পূর্ববর্তী স্বরবর্গ হয় পরবর্তী স্বরের পরিবর্তন। যেমন তুলা, এখানে হস্যকার আছে, হস্যকার রয়েছে, এর প্রভাবে কিন্তু এক্সট্রা একটা ওকার অ্যাড হলো, ঠিক আছে। তোমার তুলাটা হয়ে গেল তুলো, এটা কিন্তু পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন, ঠিক আছে। আর তোমার এটার উল্টোটা তোমার পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর পরিবর্তন যেটা হয়। যেমন ধরো শিয়াল, শিয়ালটাকে বলা হচ্ছে শিয়াল, এই একারটা কিন্তু চেঞ্জ হয়ে এন অস্বীকার হয়ে গেছে, ঠিক আছে। এই যে চেঞ্জ বা পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে কিন্তু পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের, মানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন। তো এইগুলো কিন্তু স্বরসঙ্গতির মধ্যে পড়ে, ঠিক আছে। তো এইবার দেখো ব্যঞ্জন সংগতি, স্বরসঙ্গতি, ব্যঞ্জন সংগতি। ব্যঞ্জন সংগতির অপর নাম হচ্ছে সমীভবন। তো সমীভবনেরও কিন্তু তিনটে পর্যায় আছে। একটা হচ্ছে প্রগত, মানে এই সেম আগের পুরো পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে প্রগত। যেমন পদ্ম, আমরা সেটা উচ্চারণের সুবিধার্থে পদ্মটাকে বলি পদ্ম, ঠিক আছে। এই ম পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তে পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তন, ঠিক আছে। তো প্রগত। এবার হচ্ছে পরাগত। পরাগতর মধ্যে ধরো কর্পূর, কর্পূরটাকে আমরা কি বলি, কর্পূর বলি, কর্পূর। সেমভাবে কিন্তু পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন হলো। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা আছে অনন্য। সমীভবন বলতে একে অপরের উভয়ের কারণেই দুটোই পরিবর্তন হয়ে যায়, মাঝখানটা প্রায় পরিবর্তন হয়ে যায়। যেমন কি বৎসর থেকে বৎসর, বৎসর কিন্তু আমরা বলি না, আমরা বলি বৎসর, ঠিক আছে। তো এই গেল কিন্তু সমীভবনের পর্যায়। এবার আরেকটা আছে ধ্বনি বিপর্যয়। উচ্চারণের সুবিধার্থে ধ্বনির মধ্যে যে বিপর্যয় ঘটে যায়, মানে টোটালি প্রায় অনেকটাই শব্দ, মানে অনেকটাই শব্দের মধ্যে ধ্বনি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যেমন বাক্স, এটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে বলি বাষ্প, ঠিক আছে। তো আবার আছে তখন ধরো তলোয়ার, তলোয়ার, এটাকে আমরা কি বলি তরোয়াল, ঠিক আছে। তো এই কিন্তু ধ্বনি বিপর্যয় এই পর্যন্তই মোটামুটি তোমাদের আছে। এছাড়াও কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে, যেমন ঘোষী ভবন, অঘোষী ভবন, অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন,
শতমাসিক কি ভবন, মানে ধরো 5 থেকে 5 চন্দ্রবিন্দু এসে যায় 9-এর ফলে। তো এরকম দুটো টেকনিক আছে এক্সট্রা। যদি তোমাদের সেগুলো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু জানিও কমেন্ট করে, আমি পরবর্তী ভিডিওতে সেটাই তোমাদের কভার করে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদেরকে জানিও। তো আজকে এই পর্যন্তই।